বাংলাদেশে এখন যে পরিচালনা করছে, আমি এই সরকারকে বলি সার্কাস সরকার। হ্যাঁ, এটি মূলত একটা সার্কাসের যে জোকার থাকে, জোকাররা বিভিন্ন ধরনের রং বেরঙের পোশাক, মুখে বিভিন্ন কালি মেখে, রং মেখে তারা যেরকম মানুষকে বিনোদন দেয়, ঠিক আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি সেই জোকার সরকার। তারা এরকম বিনোদন দিয়েই যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে। দেখুন, আমি চিকেন নেক বা ভারতের কি বলে যে সার্বভৌমত্ব বা ভারতের নিরাপত্তা নিয়ে কথা বলার আগে বাংলাদেশের অভ্যন্তরের দুইটি কথা আগে বলে। প্রথমত, এই সরকার যে ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, সেটি কোনো প্রক্রিয়ায় বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে যায় না। তারা এই সরকারটি প্রতিষ্ঠার পর থেকেই প্রথমত তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে হাত দিয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান, তারপরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের মাটিতে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে একজন মুক্তিযুদ্ধকে মানে স্বাধীন বিজয়ের মাসে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে। এরপর তারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে তাদের উপরে হামলা বা তাদের বিরুদ্ধে লেগেছে। তারপরে তারা যখন এই একে একে ট্রাম কার্ড গুলো, তারপরে তারা দেশে সংখ্যালঘু নির্যাতন, তো মানে মুক্তিযুদ্ধের পর ইতিহাসের সর্বোচ্চ সীমা হারিয়েছে সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের ব্যাপার ছিল। এরপরে যখন সব কার্ড তাদের খেলা শেষ হয়ে গেছে, তখন তারা ভারতের বিরুদ্ধে শুরু করেছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা আইএসআই এর যারা বড় বড় অফিসার, যারা সিআইএ এর জঙ্গি গোষ্ঠীর লোক, যারা আইসিসির লোক, তাদেরকে বাংলাদেশে ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে। তাদেরকে ভারতের যে সেন্সিটিভ সীমানাগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই সীমানাগুলোতে অবাধে প্রবেশ করতে দিয়েছে। তাদের টার্গেটটাই ছিল ভারতকে অশান্ত করবে এবং ভারতের বিরুদ্ধে ভয় ভীতি দেখাবে। কিন্তু একটি বিষয় এখানে বলা দরকার, যে বাংলাদেশের, আমি বাংলাদেশি হিসেবে এটি আমাকে হয়তো বলা হবে দেশদ্রোহী, বলা হয়, কিন্তু সত্যটা বললে যদি দেশদ্রোহী কেউ বলে তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সত্যটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা নিয়মিত অনিয়মিত দিয়ে 1,47,000, সেখানে ভারতের সেনা সদস্যের সংখ্যা 18 লাখের কাছাকাছি। শুধু তাই নয়, ভারতবর্ষের যে সামরিক শক্তি, সেটা মানে পৃথিবীর তৃতীয় অবস্থানে তাদের অবস্থান, আর আমাদের কোনো গুণার মধ্যে নেই আমরা। সুতরাং এরকম একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে, একটি দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমে সফল হব, এটির কোনো সুযোগই নেই। এটি কল্পনা অতীত, এটা কল্পনা করারই সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সদস্যরা বা তাদের অনুসারীরা, ফলোয়ার্সরা, যারা মাঝে মাঝে চিকেন নেক দখলের কথা বলে, মাঝে মাঝে কলকাতা দখলের কথা বলছে, মাঝে মাঝে তারা 7 সিস্টার দখলের কথা বলছে, মানে এই যে হাস্যকর কথাবার্তা তারা বলছে, এই জন্যই আমি তাদেরকে যাত্রাপালার বা সার্কাসের জোকার বলি। এই জোকাররা বাংলাদেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে বাংলাদেশে তারা জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে একদিকে, আরেকদিকে তারা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, আমাদের বন্ধু, যারা সত্যিকার অর্থেই বন্ধু। গতকাল ভারতের বিদেশ মন্ত্রী কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ ভারতের, মানে বাংলাদেশের ভালো বন্ধু, ভারতের বাংলাদেশের সবথেকে ভালো এই ভারতই বন্ধু, এরকম বক্তব্য রেখেছেন। হ্যাঁ, তো এটাই আর কি। তো সেই ভারতকে তারা শত্রু রাষ্ট্র বানাচ্ছে, বন্ধু বানাচ্ছে কারা? যারা 71 সালে 30 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছে, যারা মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, যারা বাংলাদেশটাকে বিনষ্ট করেছে, সেই পাকিস্তানকে তারা বন্ধু বানানোর চেষ্টা করছে। তো তাদের পাকিস্তান আজকে পৃথিবীতে এমন একটি অবস্থানের মধ্যে দাঁড়িয়েছে, তারা একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃত। তাদের চাল নেই, ডাল নেই, রুটি নেই, খাবার নেই, তারা শুধু কিছু অস্ত্রের ঝনঝনানিতে তারা পৃথিবীতে তাদেরকে জঙ্গি রাষ্ট্রের স্বীকৃতি নিতে পেরেছে। তো আমাদের তাদের কাছ থেকে কি নেবার আছে? আছে জঙ্গি আমদানি ছাড়া আর কিছু আমদানি করার নেই। তো এই ইউনূসের সরকার, তারা সেই জঙ্গি বাংলাদেশে আমদানি করছে এবং দিনের পর দিন সেই জঙ্গি হচ্ছে। যে প্রশ্নটি আপনি করেছেন যে ভারতের
কি করণীয়? ভারত যা করণীয় তাই করছে। ভারত তাদের সামরিক সক্ষমতা বাংলাদেশ সীমান্তে বাড়াচ্ছে, যেমনটি আপনি বললেন যে শিলিগুড়িতে তাদের যে সামরিক স্থাপনা রয়েছে, বিশেষ করে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটিতে, সামরিক বিমান ঘাঁটিতে যুদ্ধাস্ত্র তারা জড়ো করেছে। ইভেন আমি শুনেছি যে বাংলাদেশের প্রত্যেকটি সীমান্তে ভারতের যে প্যারা কমান্ডো, যারা প্যারাশুট দিয়ে নেমে যুদ্ধ করতে পারে, সেরকম প্যারা কমান্ডো 25,000-এর মতো প্যারা কমান্ডো ভারত সীমান্তে তারা জড়ো করেছে। এটা হচ্ছে মানে ইট ছোড়া হচ্ছে, পাটকেল ছোড়া হচ্ছে, ইট খেতে হবে। আমরা ইট পাটকেল ছুটছি, ভারত ইট ছোড়ার প্রস্তুতি নিয়ে বসে আছে। তো সুতরাং এইখানে ভারতের যে সক্ষমতা তারা বাড়াচ্ছে, সেটা আমাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না। যদি ভারতের উপরে কোন রকম আরো যদি উত্তেজনা সৃষ্টি করা, যেমন সীমান্তে আমরা দেখেছি কাঁচি কাস্তে কুদাল নিয়ে লুঙ্গি পড়া লোকজন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে। একদমই। বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কথায় কথায় চিকেন স্নেক নিয়ে কথা বলেন না, এবং ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলেন, এবং তিনি এমন একটি জায়গায় গিয়ে এই কথা বলেছেন সম্প্রতি, সেটা হচ্ছে গিয়ে ভারতের সার্বভৌমত্বে যে একটা আঘাত আনতে পারে বা ভারতের সার্বভৌমত্ব বিরোধী একটা অবস্থান হতে পারে, সেই বিষয়টা কি ডক্টর ইউনূস বুঝতে পারেননি, নাকি ইচ্ছাকৃত এই ধরনের বক্তব্য রেখেছেন? আপনাদের এই বিষয়ে আপনাদের অবগত করেছি যে বিমস্টেকে সাইডলাইন মিটিং যে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেই বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী মোদী মোহাম্মদ ইউনূসকে এটা পরিষ্কার করে দিয়েছেন যে কথা কম বলুন এবং বিতর্ক ছড়াবে বা দুদেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে এই রকম কোনো মন্তব্য থেকে বিরত থাকুন। যাই হোক, সেটা তিনি শুনছেন কি শুনছেন না সেটা পরের বিষয়, কিন্তু এই যে চিকেন স্নেক নিয়ে বা 7 সিস্টার্স নিয়ে যে বড় বড় কথা বা বড় বড় বক্তব্য বিভিন্ন সময় তার মুখ থেকে বা তার উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টাদের তরফ থেকে উঠে এসেছে, তার জায়গা থেকে বলে রাখি, ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তার কারণ শিলিগুড়ি করিডোরে সেখানে একেবারে বলা যায় প্রতিরক্ষা সরঞ্জাম, প্রতিরক্ষার একেবারে বিপুল এঙ্গেজমেন্ট বা ইনস্টলেশন সেখানে ভারত তৈরি করেছে, যেখানে S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, যেখানে রয়েছে ব্রহ্মোস ক্রুজ মিসাইল, এবং সেখানে আরও সব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সেখানে মোতায়েন করা হয়েছে। ভারতের কাছে যা যা আছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ভারতের তরফ থেকে সেখানে মোতায়েন করা হয়েছে অলরেডি। এবারে কি হবে? এবারে বাংলাদেশ কি শোধরাবে, নাকি বাংলাদেশ আবারও নিজের অবস্থায় অনড় থাকবে বা আবারও আলটপকা মন্তব্য উপদেষ্টা প্রধানের তরফ থেকে বা বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক বা রাজনৈতিক নেতাদের তরফ থেকে পাওয়া যাবে? শিলিগুড়ি করিডোরে সেখানে এরকমভাবে প্রতিরক্ষাকে সাজিয়ে তোলা, এরকমভাবে আঁটোসাঁটো করা, এর ইঙ্গিতটা কি? মানে আপনি একজন বাংলাদেশি সাংবাদিক এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ভীষণ রকমভাবে অবগত, একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আপনি যথেষ্ট অবগত। ভারতের যে এই অবস্থান একদম সীমান্ত লাগোয়া অঞ্চলে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ স্বপন। অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন যে পরিচালনা করছে, আমি এই সরকারকে বলি সার্কাস সরকার।